চন্দ্রকে নিয়ে এই বাড়ি থেকে ঠাম্মিকে বেরিয়ে যেতে বলল নতুন। অবাক হয়ে গেল ঠাম্মি আর চন্দ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পুলিশ অফিসার ভেতরে আসে কমলিনীর সঙ্গে কথা বলতে। তখন সবাই মিলে সেখানে আসে। তারপরে বুবলাই বলে, আচ্ছা অফিসার, আমার মায়ের বিরুদ্ধে কি অভিযোগ আছে বলুন, আমরা জানতে চাই। তখনই কমলিনী বলে, দেখো বুবলাই, তোমার জানতে হবে না। অফিসার আমার সঙ্গে কথা বলতে এসেছে তো, আর মিটির সঙ্গে কথা বলতে এসেছে, আমাদের সঙ্গে কথা বলবে, তোমাকে কিছু বলার দরকার নেই। ওইদিকে দেখা যাবে লক্ষ্মী দেবী বড় ঠাম্মিকে নিয়ে আসে। তখন ঠাম্মি বলে, কি হয়েছে ছোট? তখনই লক্ষ্মী দেবী বলে, দেখো না, পুলিশ এসেছে বাড়িতে। কাকে বিশ্বাস করেছিলে, কাকে ভরসা করেছিলে? দেখো, তাকে ধরতে পুলিশ এসেছে। ওইদিকে পুলিশ অফিসারও সবার কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে বাবিল অফিসারকে বলে, এবার বলুন অফিসার, আমরাও জানতে চাই কোন অভিযোগে আমার মায়ের সঙ্গে আপনারা কথা বলতে এসেছেন, বলুন। ঠিক তখনই অফিসার বলে, দেখুন, আপনার মায়ের নামে একটা সিভিলার অভিযোগ আছে, সেজন্যই আমরা এসেছি। কমলিনী দেবীকে আমাদের সঙ্গে যেতে হবে, কমলিনী দেবীর সঙ্গে আমরা কথা বলতে চাই। তখনই কমলিনী এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন অফিসার বলে, দেখুন, ওনার নামে একটা জিটিও হয়েছে, আর এটা করেছে অনন্যা দেবী। অনন্যা দেবীর দাবি যে ওনার ছেলের এই অবস্থার জন্য নাকি কমলিনী দেবী আর তার মেয়ে দায়ী। সেজন্যই আমরা কমলিনী দেবীর সঙ্গে কথা বলতে এসেছি। ম্যাডাম, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তখনই কমলিনী অবাক হয়। তারপরেই কুর্চি বলে, যেতে হবে মানে? কি বলছেন আপনারা? আপনারা যে কেউ চাইলেই একজন মহিলাকে বাড়ি থেকে নিয়ে যেতে পারেন না। তখনই অফিসার বলে, দেখুন ম্যাডাম, এটা খুনের চার্জের মামলা। উনি নাকি ওই ছেলেকে মরার জন্য উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে, তার জন্য ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তখনই মিঠি বলে, দেখুন অফিসার, আমার সঙ্গে ও সম্পর্ক ছিল, তাই আপনি যা বলার আমাকে বলুন, আমার মাকে এর সঙ্গে জড়াবেন না। তখন কমলিনী বলে, মিঠি মা, আমি কথা বলছি তো, তুমি এর মধ্যে একদম কথা বলবে না। আচ্ছা অফিসার, আপনি আমাকে কিসের জন্য থানায় নিয়ে যেতে চান বলুন তো? এখানে আমি কি করে দায়ী হলাম বলুন তো? আমার সঙ্গে তোর কথাও হতো না, দেখা হতো না তাহলে? তখনই অফিসার বলে, দেখুন ম্যাডাম, সেটা তো তদন্ত সাপেক্ষ, তাই না? আমরা তদন্ত করেই তো তারপরেই তো জানতে পারবো যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আর তাছাড়া একটা অনুষ্ঠানে নাকি আপনারা গিয়েছিলেন, আর সেখানে নাকি সেই ছেলেটাকে অনেক অপমান করেছিলেন আপনারা। তখন এই কথাতেই কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে বর্ষা বলে, দেখো রুদ্র, আরো কত কি যে এখানে দেখতে হবে কে জানে। বাড়িতে কিনা পুলিশ এসেছে তোমার মাকে ধরে নেওয়ার জন্য। এবার তো মা নামে ডাক্তার জন্য আমার আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। আগে তো ভাবতাম মা বলতেই আমার মায়ের মতো, কিন্তু এখানে তো দেখছি মা বলতেই এই যে তোমার মায়ের মতো। দিনের পর দিন এক একটার পর এক একটা দেখেই যাচ্ছি। এর থেকে আর কি ভালো শিখবো বলো তো? এখানে তো আমার বাড়িতে পুলিশ এসেছে ওনাকে ধরে নেওয়ার জন্য। আরো কত কি যে দেখতে হবে কে জানে, কত কি যে করেছে, এগুলো আর দেখতে ইচ্ছে করছে না। ঠিক তখনই বুবলাই বলে, তাই তো দেখছি, বাড়িতে পুলিশ এসেছে। তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে, দেখছিস যখন, প্রতিবাদটা তখন করছিস না কেন? দেখলেই হবে শুধু? তুই কি মনে করিস তোর মা এই অপরাধটা করতে পারে? কই, আমি তো মনে করি না। তাহলে তাহলে নিজের বউয়ের কথা শুনে দেখছিস বলছিস কেন? তুই অফিসারকে বল যে তোর মা কখনো এরকম কাজ করতে পারে না। আমি তো মানি যে তোর মা কোনোদিনও এরকম কাজ করতে পারে না। আর তুই মানিস না? তুই তোর বউয়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস। তখন বর্ষা বলে, ঠাম্মি, এখানে তো আমাদের কিছু করার নেই। আর ও কি করবে? যা করার যা করার তো আপনাদের বৌমাই করেছে, তাই না? তখনই ঠাম্মি বলে, তুমি এত কথা বলার কে? হ্যাঁ, তুমি তো এবারে কেউ না, তুমি কেন এত কথা বলছো? তখন বুবলাই বলে, ঠাম্মি, তোমাকে মা খেতে দেয় বলে তুমি মায়ের পক্ষ নিয়ে কথা বলবে, সেটা স্বাভাবিক। তার জন্য তুমি বর্ষার সঙ্গে সবসময় এরকম ভাবে খারাপ ব্যবহার করতে পারো না, বুঝতে পেরেছো? তখন ঠাম্মি বলে, শোন বুবলাই, তোর মা আমাকে খেতে দেয় বলে যে তোর মায়ের পক্ষ নিয়ে আমি কথা বলবো, তেমনটা কিন্তু নয়। যেটা সত্যি আমি সেটাই বলছি। বৌমা কোনোদিনও এরকম কাজ করতে পারে না, সেটা অন্তত আমি মানি, আমি জানি। তাই অফিসারকে আমি বলবো, অফিসার, আপনারা ভুল করছেন। আমার বৌমা কখনো এরকম কাজ করতে পারে না। সে কোনোদিনও কাউকে মরতে বলতে পারে না। আর মরার দিকে ঠেলে কি করে দেবে বলুন? তখনই দেখা যাবে অফিসার বলে, দেখুন, আমাদের কাছে কমপ্লেন করেছেন যে মারা গেছেন তার মা, তাই আমাদের তো এখানে আসতেই হতো। তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে, দেখুন অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে।
আমাদের বৌমা কোনোদিনও এরকম কাজ করতে পারে না। আর তাছাড়া যে অভিযোগ করেছে তাকেও তো আপনাদের বোঝাতে হবে যে কেউ চাইলেই কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না। আমাদের বৌমা কখনো এরকম কাজ করতে পারে না। আপনারা শুধু শুধু একজন মহিলাকে এভাবে হ্যারেস করার জন্য বাড়িতে আসতে পারেন না। বুঝতে পেরেছেন? কি অভিযোগে আপনারা চলে আসলেন বলুন তো? ওইদিকে বাবিল বাবিল মিঠিলকে ফোন করে, বলে মিঠিল তুই কোথায় আছিস? তখন মিঠিল বলে আমি আসছি। তখন বাবিল বলে বাড়িতে পুলিশ এসেছে। তারপর মিঠিল বলে পুলিশ মানে কেন? তখন বাবিল বলে মাকে ধরে নিয়ে যাবে বলছে, থানায় নিয়ে যাবে। অনন্যা আন্টি নাকি অভিযোগ করেছে যে প্লুটোর মৃত্যুর জন্য নাকি মা দায়ী। তখন মিঠিল বলে এটা কি করে হতে পারে? এটা তো কোনোদিনও সম্ভব নয়। একজন অফিসার অনন্যা আন্টি অভিযোগ করলা চলে আসলো, দাঁড়াও আমি এখনই নতুন কাকুকে ফোন করছি। এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে কমলিনী বলে আচ্ছা অফিসার, আমি তো এটাই বুঝতে পারছি না আমি কি করে ওকে প্ররোচনা দিলাম, কারণ আমার তোর সঙ্গে দেখাও হতো না, অনেক দিন হলো ওর সঙ্গে দেখা হয়নি, আর আমি কি করি বা ওকে অপমান করবো বলুন তো? তখনই অফিসার এই কথা শুনে কমলিনীর দিকে তাকায়। তখনই কমলিনী বলে আর আমাদের অপমানে কি করে বা ওর মৃত্যু হবে? তার থেকে কে কে ওকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কি জন্য মৃত্যু হয়েছে ওর, সেটা তো আপনাদের জানতে হবে, তাই না? তখন অফিসার বলে দেখুন আমরা তদন্ত করছি, আর এখন আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনারা নাকি বিয়ে বাড়িতে গিয়ে ওই ছেলেটাকে অনেক অপমান করেছিলেন, আপনারা বিয়ে বাড়িতে ছিলেন তো? তখনই তখনই দেখা যাবে অফিসে এসব কথা বলতে থাকে। ওইদিকে মিঠিল নতুনকে ফোন করে, আর নতুনকে ফোন করে সবটা জানায়। এদিকে তখনই মিঠি বলে দেখুন অফিসার, বিয়ে বাড়িতে আমি গিয়েছিলাম, আর তাছাড়া আমার সঙ্গে ওর প্রেমের একটা সম্পর্ক ছিল। তারপরে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। আমি সেই সম্পর্ক থেকে সরে আসি, কারণ আমার কাজিন সিস্টার, ও আমাকে ছেড়ে আমার কাজিন সিস্টারের সঙ্গে সম্পর্ক করেছিল। আসলে সেটা আমি ভুল ভেবেছিলাম। ও সম্পর্ক করেনি, ও সম্পর্ক করতে বাধ্য হয়েছিল, ওকে বাধ্য করা হয়েছিল, কিন্তু আমি ভুল ভেবে সরে চলে এসেছিলাম। ওকে কখনো বোঝার চেষ্টা করিনি। তারপরে আমার কাজিন সিস্টারের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়, আর বিয়েতে আমি গিয়েছিলাম। তখনই ও আমাকে, তখন এই কথাগুলো বলতে বলতেই মিঠি প্রচন্ড ভেঙে পড়ে আর কাঁদতে থাকে। তারপরে কষ্ট হচ্ছিল মিঠির কথা বলতে। তখন কুর্চি এসে মিঠিকে ধরে আর বলে না মিঠিমা, তোমাকে আর কিছু বলতে হবে না। দেখছেন তো অফিসার, মেয়েটার মনের অবস্থাটা কি? মেয়েটার মনটা একদম ক্ষতবিক্ষত হয়ে আছে, সেখান দিয়ে এখনো এখনো রক্ত বের হচ্ছে। আর আপনি কিনা এভাবে প্রশ্ন করছেন? আমি আপনাকে হাত জোর করে বলছি, বাকিটা আমি আপনাকে বলছি। তারপরেই আইবুড়ো ভাত হয়ে গেছে। তখনই আমরা সবাই সেখানে ছিলাম, আর ও ওর কাজিন সিস্টারকে রেখে আমার আমাদের ভাইজিকে বলছে এসে যে ও ওকে ভালোবাসে, আই লাভ ইউ মিঠি। তখন তো এই মেয়েটা রিয়েক্ট করাটা কি স্বাভাবিক নয়? আপনি বলুন না, একজনের সঙ্গে আইবুড়ো ভাত হয়ে গেছে, বিয়ে হতে যাচ্ছে, আর আরেকজনকে এসে বলছে যে আই লাভ ইউ। তখন কি ও রিয়েক্ট করবে না? ওর আত্মসম্মানে বাঁধবে না? তখনই দেখা যাবে নতুন আর মিঠিল সেখানে হাজির হয়। তখন নতুনকে দেখে বর্ষা বলে বাবা রুদ্র, তোমার মায়ের তো দেখছি সবকিছু রেডিই থাকে, দেখো না, নতুন কাকুকে নিশ্চয়ই ফোন করে জানিয়ে দিয়েছে, আগে থেকে হয়তো জানতো পুলিশ আসবে। আর দেখো নতুন কাকু চলে এসেছে। তখন নতুন বলে না, কমলিনী এটা আগে থেকে জানতো না, আর আমাকে কমলিনীও ফোন করেনি, বুঝতে পেরেছো? একটা কাজে যাচ্ছিলাম, তখনই মিঠিল আমাকে ফোন করে সবটা জানালো, তাই আমি এখানে চলে আসলাম। আর কমলিনী যদি আগে থেকে জানতো তাহলে তো ভালোই হতো, তাহলে আর এরকম পুলিশ বাড়িতে আসতো না। তখন মিঠিল বলে শোনো নতুন কাকু, তুমি কিসের জন্য এসেছো, কার জন্য এসেছো, সেটাই বা অন্য কাউকে তুমি এক্সপ্লেন করতে যাবে কেন? তাতে তো অন্য কারো কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। আর তোমার কিসের এত কৌতূহল বলো তো বর্ষাদি? তুমি কে সব ব্যাপারে? তুমি এত নাক গলাও কেন? তখনই চন্দ্র বলে নাক তো গলাবেই তাই না? একটা বাড়িতে এভাবে যখন তখন চলে আসবে, তাতে তো সেই বাড়ির মানুষগুলোরও সমস্যা হতে পারে তাই না? যাদের বাড়ি তাদের কাছে না জিজ্ঞাসা করে এভাবে যখন তখন তো চলে আসা যায় না। তখনই নতুন বলে হ্যাঁ, তুইও তো আমার বাড়িতে না কয়ে না বলেই এভাবে জোর করে দখল করে আছিস। আমি তো তোকেও বলতে পারি তাই না? আমি তো পুলিশ এনে কোর্ট থেকে অর্ডার এনে তোদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম, কিন্তু সেটা তো করিনি। তুই একমাত্র মাসির ছেলে বলে আর কমলিনীর এক্স হাজবেন্ড বলে তুই এ বাড়িতে এখনো আছিস, না হলে তোকে অনেক আগে আমি বাড়ি থেকে বের করে দিতাম। তুই আরেকজনের বাড়িতে থেকে এত বড় বড় কথা বলবি, আর তুই ভাববি যে তোকে কেউ কিছু বলবে না, সেটা কিন্তু হবে না চন্দ্র। তুই ভাবিস না যে তোকে আমি ছেড়ে দেব। এখন এখন আমি অন্য কথার জন্য এসেছি, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। তখনই নতুন অফিসারকে বলে আচ্ছা অফিসার, আপনি কোন অভিযোগে এই মহিলাকে থানায় নিয়ে যেতে চান?
তখনই অফিসার বলে, দেখুন আমাদের কাছে একটা অভিযোগ আছে। তখন নতুন বলে, কি এমন অভিযোগ যে যার জন্য আপনি একজন মহিলাকে বাড়ি বয়ে এসে এভাবে হেনস্থা করছেন, আবার বলছেন যে ওনাকে থানায় যেতে হবে? কি এমন অভিযোগে ওনাকে যেতে হবে? আপনি কি একবারও কেসটা স্টাডি করেছেন? তখন অফিসার বলে, দেখুন অনন্যা দেবী নিজে এসে আমাদের কাছে কমপ্লেন করেছে, আর উনি বারবার করে থানায় এসে আমাদেরকে বিরক্ত করছে যে আমরা কি পদক্ষেপ নিচ্ছি এই কেসটার ব্যাপারে। তার জন্যই আমরা এখানে এসেছি কমলিনী দেবীকে নিয়ে যাওয়ার জন্য, যে দুই পক্ষকে সামনাসামনি বসিয়ে দিলে হয়তোবা মিটমাট হয়ে যেত। তাই মিটমাট করানোর জন্য আমরা এসেছিলাম। এখানে তো আমরা আর কিছু জানি না স্যার। কারণ যে মহিলা অভিযোগ করেছে যে তার ছেলের মৃত্যুর জন্য উনিই নাকি দায়ী, তাকে তো দেখে আমার স্বাভাবিক মনে হয়নি। তখনই নতুন বলে, আচ্ছা তাহলে অস্বাভাবিক একজন ব্যক্তিকে শান্ত করার জন্য আরেকজন সুস্থ মহিলাকে আপনি অসুস্থ করে দেবেন কেন? তখনই ঠাম্মি বলে, ছি 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 ছি, এই বাড়িতে আর থাকা যাবে না মনে হচ্ছে। এই বাড়িতে এখন আবার পুলিশ আসছে, পাড়া প্রতিবেশীরা দেখলেও তো জিজ্ঞাসা করবে বাড়িতে পুলিশ এসেছিল কেন। তারপরে বাড়ি থেকে মাথা বের করলেও তখন জিজ্ঞাসা করবে। ছি ছি ছি, আমার তো এখন অবাক লাগছে, কি করব এখানে। তখনই নতুন বলে, তাহলে মাসি তোমাকে বরং একটা কথা বলি আমি, তুমি বরং তোমার ছেলেকে বলো অন্য একটা বিকল্প ব্যবস্থা করে তোমাকে নিয়ে এখান থেকে চলে যেতে। তোমার তো এখানে থাকার দরকার নেই। তোমাকে এখানে থাকতে কে করেছে? কে বলেছে? আমরা তো বলিনি, আমরা তো জোর করিনি, তাই না? তুমি বরং তোমার ছেলেকে নিয়ে আর তোমার ছেলের পরিবারকে নিয়ে চলে যেতে পারো। তোমার ছেলে তোমার ছেলে যে একটা মেয়েকে ঠকিয়ে আর একটা মেয়ের সঙ্গে এত বছর বাড়ি থেকে চলে গিয়ে সংসার করেছে, আবার এখানে থেকে সংসার করছে, তার জন্য তো পুলিশি অভিযোগ এখনো হয়নি। চাইলেই কিন্তু আমরা পুলিশি অভিযোগ করতে পারি। আর তুমি কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো। শোনো, এখনো না পুলিশি অভিযোগটা বাকি রয়েছে। তাই তোমরা এ বাড়ি থেকে চলে যেতে পারো। আমি এখনো পুলিশে অভিযোগ করিনি, যে কোনো সময় করব। তোমাদেরকে কোর্টের অর্ডার এনে আমি বাড়ি থেকে বের করে দেব। তার আগেই না তুমি তোমার ছেলেকে বলে অন্য একটা জায়গায় শিফট করে যাও, সেটাই ভালো হবে। তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে, আচ্ছা নতুন, যে ব্যাপারে কথা বলা দরকার সেই ব্যাপারটা আগে মিটাও। আগে কথা বলা দরকার অফিসার শুধু শুধু কেন কমলিনীকে হেনস্থা করতে আসলো? কেন কমলিনীকে ধরার জন্য এখানে এসেছে? কমলিনী তো কোনো কারণেই এই সবকিছুর সঙ্গে জড়িত নয়। তাহলে তাহলে অফিসারকে সেটাই বলো, সেটাই আগে বলা দরকার। কমলিনীর এই অপমান আমরা সহ্য করব না। তখনই নতুন বলে, আচ্ছা অফিসার, আপনি আপনি তো সেদিন ছিলেন যেদিন প্লুটো মারা গিয়েছিল, সেদিন আপনি গিয়েছিলেনও, তাহলে আপনি সবটা না জেনে এখানে কেন এসেছেন? আর একটা সুসাইড নোটও তো লেখা আছে, আপনি জানেন না? তখন অফিসার বলে, কই জানি না তো। তখনই মিঠিল বলে, কেন? আপনি তো আপনি তো গিয়েছিলেন সেখানে, আর আপনি তো তদন্ত করেছিলেন, তাহলে তাহলে আপনি কেন এখানে এসেছেন? তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, সেদিন আমি ছিলাম না। তখনই মিঠিল বলে, আপনি ছিলেন নাকি ছিলেন না সেটা তো আমার জানার দরকার নেই। যে ছিল তার থেকে তো পুরো কেসটা আপনি জেনে তারপরে আসবেন। পুরো কেসটা তদন্ত না করেই আপনি এখানে চলে আসলেন আরেকজন মহিলাকে হেনস্থা করার জন্য। তখনই এই কথাতে মিঠিল বলে, একটা সুসাইড নোট যে লিখে গেছে সেটা আপনি জানেন না? সেটা তো আপনার জেনে তারপরে আসা উচিত ছিল। আপনি এভাবে তো চলে আসতে পারেন না। তখনই নতুন বলে, হ্যাঁ অফিসার, আপনাদের থানায় আমি বারবার করে বলে দিয়েছি যে আমার বৌদি, সে তার সদ্য সন্তান হারিয়েছে, সে পাগলের মতো কোনো কিছু করতেই পারে। সেজন্য আপনাদের তো তার কথায় সায় দেওয়া উচিত ছিল না। কারণ সুসাইড নোটটা আপনাদেরকে দেখানো হয়েছিল। হ্যাঁ হয়তো আপনি ছিলেন না, কিন্তু আপনি আমাকে বলতে পারতেন। তখনই অফিসার বলে, দেখুন স্যার, আপনি নিজেও বুঝতে পারছেন না, ওই মহিলা আমাকে বারবার বারবার এসে হেনস্থা করছে। তখন কমলিনী বলে, ও আচ্ছা, ওনার ক্ষতটা আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনার সামনে স্বাভাবিক দাঁড়িয়ে আছি বলে আমার ক্ষতটা আপনি দেখতে পাচ্ছেন না, তাই তো? আমি যে কতটা কষ্টে আছি, কতটা কষ্ট পেয়েছি, সেটা আপনারা বুঝতে পারছেন না। আর এখন একজন মহিলা আপনাকে এসে অভিযোগ করলো, আর সেই আপনি কোনো কিছু তদন্ত না করে আপনি আমার বাড়িতে চলে আসলেন আমাকে হেনস্থা করার জন্য। না না অফিসার, এটা কিন্তু আপনাদের থেকে আমরা আশা করি না। এটা কি আপনাদের থেকে আশা করা যায়? তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না। ওই সুসাইড নোটটা স্যার আপনি আমাকে পাঠিয়ে দেবেন, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তখনই নতুন বলে, হ্যাঁ সুসাইড নোটটা পাঠাবো, কিন্তু এটা আমাদের সত্যি পারিবারিক একটা ব্যাপার ঘটেছে। আর আমাদের ছেলে যে কিনা সুসাইড করেছে, সে কিসের জন্য সুসাইড করলো সেটা তো সেটা তো কেউ কোনোদিনও তদন্ত করে বের করতে পারবে না। কোনো পোস্টমর্টম বলুন, কিছু থেকেই বের হবে না। সেটা কি কোনোদিনও জানা যাবে যে সে কেন সুসাইড করলো, কার কারণে সুসাইড করলো? তাহলে তাহলে কেন আপনারা আরেকজন মহিলাকে এসে এভাবে হেনস্থা করছেন বলুন তো? আপনাদের তো সবকিছু জেনে তারপর আসা উচিত ছিল।
তখন অফিসার বলে, দেখুন স্যার, আমরাও নিরুপায় ছিলাম। আসলে আমাদেরও না কিছু করার ছিল না। ওই মহিলা প্রতিদিন এসে আমাদেরকে হেনস্থা করছে, তার জন্য এখানে আসতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা স্যার, আপনি বরং আমাকে ওই সুসাইড নোটটা পাঠানোর ব্যবস্থা করবেন তাড়াতাড়ি, তাহলেই হবে। দেখলেই আমি সবটা ক্লিয়ার করে নিতে পারবো, এই কেসটার ব্যাপারেও ভালোভাবে পদক্ষেপ নিতে পারবো। তখনই নতুন বলে, আচ্ছা সেটা না হয় পরে। তখনই মিঠিল বলে, আমি একজন সাইকোলজিস্ট হিসেবে আমি আপনাকে বলছি যে একটা মানুষ কখন কখন সুসাইড করে, সে ছোট থেকে কত বড় বড় ক্ষত নিয়ে বড় হয় সেটা কেউ জানে না, কেউ না। একটা একটা বাচ্চা যখন ছোট থাকে তখন তার উপর দিয়ে অনেক কিছু বয়ে যায়, সে ছোট থেকে হয়তোবা ঠিক করে নেয় যে আস্তে আস্তে সে যখন ওই ক্ষতটা বড় হয় তখনই সে সুসাইড করে। এই যে এই যে একজন মানুষ সুসাইড করে, তাকে কতভাবে আঘাত দিলে সে সুসাইড করতে পারে সেটা আপনি জানেন? তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আসলেই তো ওই মহিলার কথা শুনে আমার আসা উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি সুসাইড নোটটা পাঠিয়ে দেবেন, সেই ব্যাপারে আমরা সেরকম ভাবে ওই মহিলার সঙ্গে আমরা ব্যাপারটা হ্যান্ডেল করব। তখন নতুন বলে, দেখুন ওই মহিলাও তো সদ্য সদ্য বাচ্চা হারানো মা, তাই তাকেও কোনো খারাপ ভাবে কথা বলবেন না, কোনো খারাপ ভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করে কেসটা হ্যান্ডেল করতে যাবেন না। তার সঙ্গেও সফটলি সফটলি কথা বলে আপনাদের কেসটা হ্যান্ডেল করতে হবে। তখন এই কথা শুনে অফিসার অবাক হয়। তারপরে মিঠিল বলে, আপনারা অন্য কাউকে এই জন্য দায়ী করতে পারেন না, হেনস্থাও করতে পারেন না। এমনও তো হতে পারে পারিবারিক যে চাপগুলো একটা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়, তার কারণেও মানুষ সুসাইড করে। তাহলে এখানে কিসের জন্য সে সুসাইড করেছে সেটা তো কোনো জায়গাতেই আপনি পাবেন না। তাহলে তাহলে আপনি কি করে ভাবলেন যে আরেকজন মানুষের নামে কমপ্লেন করলে তাকে ধরতে আসতে হবে, তাকে ধরে নিয়ে যেতে হবে? এরকমটা তো কখনো কখনো সম্ভব নয়, এটা তো কোনো আইনে সম্ভব নয়। তাই এখন আমাদের কি করার সেটাও কিন্তু আমরা জানি। আমরা কিন্তু আপনার নামে মানহানির মামলাও করতে পারি। আর আপনি আপনি যেটা করেছেন সেটা কিন্তু মানহানির মামলা করার মতোই। আপনি একজন মহিলাকে এভাবে এসে তার সম্মান সম্মান নষ্ট করেছেন, তার জন্য। তখন অফিসার বলে, সরি ম্যাডাম, আসলে আমরা বুঝতে পারিনি। তখন মিঠিল বলে, এরকমটা করার আগে এখন থেকে ২ বার ভাববেন অফিসার। তখন অফিসার বলে, আসলে ম্যাডাম, আমি তো দেখিনি, আমি ব্যাপারটা ভালো করে ক্লিয়ার না করে এখানে চলে এসেছিলাম। তখন নতুন বলে, হ্যাঁ, কিন্তু ওই মহিলার সঙ্গে আপনাকে ভালোভাবেই কেসটা হ্যান্ডেল করতে হবে। ওই মহিলা স্বাভাবিক নয়, সেটা তো আপনি দেখেছেন। তাহলে তার সঙ্গেও অস্বাভাবিক কোনো আচরণ করবেন না, সেটা আমি আশা করব। আর আপনি এই যে কমলিনীর সঙ্গে যেটা করলেন, আশা করছি এরকম আর কারো সঙ্গে কোনোদিনও এরকম ব্যবহার করবেন না। আপনি কমলিনীর সম্মানে আঘাত করেছেন। একজন মানুষ কোনোদিনও কারো মৃত্যুর জন্য দায়ী হতে পারে না। হ্যাঁ, হতে পারে, সেটা যদি অন্য ব্যাপার হয়, কিন্তু এখানে কেউ এটার জন্য দায়ী নয়। তখনই দেখা যাবে অফিসার কমলিনীর কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।